বিশ্ব রাজনীতিতে আমেরিকা আজ একটি অহংকারী অর্থনৈতিক স্বৈরাচার হয়ে দাঁড়িয়েছে। এদের চোখে মিত্রতা মানে মাথা নত করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আত্মসম্মান বিসর্জন দিয়ে কৌশলগত বন্ধুত্ব বজায় রাখা কি উচিত ভারতের? 27 আগস্ট 2025 তারিখটি ইতিহাসে রয়ে যাবে যেদিন মিত্রতার নামে মুখোশ খুলে ফেলল আমেরিকা। ভারতের ওপর আরোপ করা হয় 50% শুল্ক। একমাত্র বাণিজ্য সিদ্ধান্ত নয় কিন্তু এটা, বরং এটা সরাসরি একটি অর্থনৈতিক আগ্রাসন। একটি গণতান্ত্রিক শান্তিপ্রিয় দেশকে শাস্তি দেওয়ার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন বেছে নিয়েছে রপ্তানি ও শ্রমনির্ভর শিল্পগুলোকে পঙ্গু করে দেওয়ার রাস্তা। এই শুল্ক বোমায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের দেশের গরিব মানুষের, যারা কাজ করতেন টেক্সটাইল, লেদার, অ্যাপারেল, মেরিন এবং গয়না শিল্পে। কলকাতা, সুরাট, মোরাদাবাদ, বিশাখাপট্টনমের হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্প আজ মুখ থুবড়ে পড়ার মুখে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের সিদ্ধান্তে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটাই কি বন্ধুত্ব? এটাই কি কৌশলগত সহযোগিতা? আমেরিকা যখন দিনের আলোয় আমাদের পণ্যকে অবৈধভাবে 50% শুল্কে জর্জরিত করে, তখন আমাদের কেন চুপ থাকতে হবে? তবে ভারতের এই মুহূর্তে কি করা উচিত? আমেরিকার শুল্ক আরোপের ফলে কোন কোন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সব সেক্টরগুলোকে বাঁচাতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এমন নানান বিষয় জানতে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ভারতের শিল্পের ওপর ট্রাম্পের 50% শুল্কের কি প্রভাব পড়ছে তা নিয়ে বিস্তারিত আলোচনায় আজ আমার সাথে রয়েছেন অর্থনীতিতে বিশেষজ্ঞ 3 জন বিশিষ্ট শিক্ষাবিদ। স্টুডিওতে রয়েছেন ডক্টর সঞ্জয় রায় এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে জুড়ে গেছেন শিক্ষাবিদ অরবিন্দ মাহাতো এবং শিক্ষাবিদ ডক্টর অর্জুন গোপ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। স্যার, আপনাকেও স্বাগত। প্রথমে আমি অরবিন্দজি আপনার কাছে আসছি। সাম্প্রতিক সময়ে আমেরিকা যে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে, তার ফলে ভারতীয় রপ্তানি শিল্পে সরাসরি কি ধরনের প্রভাব পড়ছে বলে আপনি দেখছেন? আপনার কোশ্চেন শোনা যায়নি, সাউন্ডটা একটু কেটে গেছে, আরেকবার রিপিট করতে হবে। একদম, সাম্প্রতিক সময়ে আমেরিকা যে 50% শুল্ক চাপালো ভারতীয় পণ্যের ওপর, এই শুল্ক আরোপের ফলে ভারতীয় যে রপ্তানি শিল্পে সরাসরি কি ধরনের প্রভাব পড়েছে বলে আপনি দেখছেন? দেখুন, যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, তো আমেরিকার যে এরকম শুল্ক বা অর্থনৈতিক প্রেসার পড়বে, এটা খুব স্বাভাবিক ঘটনা। তার কারণ হচ্ছে যে দেশ এতদিন ধরে ডমিনেট করে এসছে ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রিতে, বলা চলে। আমরা বলতাম আগে দুটো মেরুকরণ, দুটো সুপার পাওয়ার আছে, একদিকে সোভিয়েত ইউনিয়ন আর একদিকে আমেরিকা। কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পরে রাশিয়া পজিশন আমেরিকার সঙ্গে কখনোই ইকোনমিক ভাবে সে কম্পারিজন লেভেলে নয়। একটা ব্যাপারে, সেটা হচ্ছে টেকনোলজি এন্ড ইকুইপমেন্ট যেটা তৈরি, সেই ব্যাপারে কম্পেয়ার করা যায়, কিন্তু অর্থনৈতিক হিসাবে দুর্বল রাশিয়া আমেরিকার তুলনায় অনেক। এর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আর গুরুত্ব, যদি লাস্ট ডেটা যেভাবে দেখা যেতে পারে, তাহলে ভারতবর্ষ আর চীন, এই দুটো রাষ্ট্র এমন ভাবে উঠে আসছে যে কালকের দিনে সব থেকে বড় আমেরিকার জন্য থ্রেট বলা চলে। তো চাইনার থ্রেট প্রথম থেকেই আইডেন্টিফাই করে তার জন্য আমেরিকার সঙ্গে টাই আপ। আপনি যদি দেখেন ব্যবহারিক দিক থেকে বিগত লাস্ট স্বাধীনতার পর থেকে যদি আমরা অ্যানালাইসিস করি, বা 50 বছর অ্যাটলিস্ট 70s এর সময় থেকে, তাহলে আমেরিকা কখনোই ভারতবর্ষের একটা বিশ্বস্ত বন্ধু হিসেবে থাকেনি। যখন প্রয়োজন পড়েছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমেরিকা কখনোই থাকেনি। কিন্তু মাঝখানে লাস্ট যদি আমরা দেখি 15-20 বছর ধরে, যখন থেকে চাইনার ইকোনমি আমেরিকাকে টক্কর দিতে শুরু করেছে, তখন থেকে চাইনাকে কাউন্টার করার জন্যই বলা যেতে পারে কি আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে একটা বিশেষ বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছিল। এবং এটা একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি, ইকোনমিক্স সেখানে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল। এবং এই জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিটার মূলে রয়েছে, কারণ আমেরিকা নিজের সুপার পাওয়ার হওয়ার পরে এটা বুঝতে পেরেছে যদি ইকোনমিক স্ট্রেংথ থাকে তাহলে সুপার পাওয়ার থেকে যাওয়াটা খুব ইজি। কিন্তু টেকনোলজি যতই থাক, যদি ইকোনমিক সুপেরিয়রিটিটা না থাকে, তাহলে গোটা প্রভুত্ব সারা বিশ্বে
বিস্তার করা যাবে না। এখন লাস্ট 10 ইয়ার্স এর যদি আমরা দেখি, ভারতবর্ষের ছোট ডেটা দিয়ে আমি কথা বলি, এই ইকোনমিটা কিসের উপর ডিপেন্ড করে? টেকনোলজি আজকের দিনে সব থেকে ইম্পর্টেন্ট। এখন ভারতবর্ষের 87 ইনোভেশন র্যাঙ্কিং ছিল 2013-তে। এখন 2024-এ ভারতবর্ষের ইনোভেশন র্যাঙ্কিং হচ্ছে 39। তার মানে 70 থেকে ইনোভেশন র্যাঙ্কিং 87 আসতে আমরা 11 বছর সময় নিয়েছি। এবং এটা এত দ্রুত, এই ইনোভেশন যদি টেকনোলজি ক্ষেত্রে যেভাবে এগোচ্ছে, তো কালকের দিনে আমরা আর বিদেশ থেকে আমদানি করা টেকনোলজি, অ্যাটলিস্ট ইকুইপমেন্ট, অস্ত্র শস্ত্র, যেটার উপর আজকে গোটা ওয়ার্ল্ডের ইকোনমিটার মূল ভিত্তি দাঁড়িয়ে রয়েছে, সেটা। দ্বিতীয় যেটা ইকোনমির মূল আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে অয়েল। আপনারা যদি দেখেন কি ভারতবর্ষে যেভাবে অয়েল ভান্ডার পাওয়া যাচ্ছে, তাতে যেমন আন্দামানে 6 লাখ মেট্রিক টনের একটা ক্যালকুলেশন, আর আজকের দিনের ওই আগেকার ক্যালকুলেশনের মতো নয় যে ক্যালকুলেশন ঠিক হবে বা ভুল হবে। এআই বেসড টেকনোলজির মাধ্যমে এই ক্যালকুলেশনটা করেছে। এবং যে পরিমাণে অয়েলের উৎপাদন ভারতবর্ষ নেক্সট কিছুদিনের মধ্যে শুরু করতে পারে, তাতে ইকোনমির কন্ডিশনে ভারতবর্ষ একটা এমন পজিশনে যেতে চলেছে, যে পজিশন কালকের দিনে আমেরিকার মতো রাষ্ট্রকেও একটু প্রশ্নের মুখে ফেলে দেয়। তাদের মুখে একটা কাঁটা, যেরকম এতদিন তাদের কাছে একটা মাত্র কাঁটা ছিল চায়না ইকোনমিক ভাবে, সেকেন্ড যে একটা ছোটখাটো হলেও যেটা খুব বড় বৃহৎ আকার নিতে চলেছে, সেটা ভারতবর্ষের ইকোনমি। এটা আমেরিকা বসে বুঝতে পেরেছে। তো লোকে মানে এরকম ধারণা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প এটা করেছে, কিন্তু আমি এটা মনে করি অ্যাজ এ ইকোনমিক আন্ডারস্ট্যান্ডিং হিসেবে, এটা ডোনাল্ড ট্রাম্পের জায়গায় যদি অন্য কেউ রাষ্ট্রপতিও হতো, তাকে ভারতবর্ষকে আটকানোর জন্য এরকম স্ট্র্যাটেজি নিতেই হতো। এটা আমেরিকার স্ট্র্যাটেজি, ডোনাল্ড ট্রাম্পের নয় তাহলে। হ্যাঁ, এটা আমেরিকার এই স্ট্র্যাটেজি নিতেই হতো। এখন প্রশ্ন হচ্ছে এই স্ট্র্যাটেজিকে ভারত কিভাবে মোকাবিলা করবে। এখন যে লাইভলিহুড চ্যালেঞ্জের মুখে, বিশেষ করে যেটা আলোচনার মধ্যে আসছে, যেমন টেক্সটাইল হচ্ছে, লেদার ইন্ডাস্ট্রি হচ্ছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ হচ্ছে, এই যে ইন্ডাস্ট্রিগুলো বা অর্নামেন্টাল ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, গয়নার যে মেকিং, এই যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, যেখানে আমরা সব থেকে বেশি থ্রেট এখন দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন কি 2021-22 থেকে কি এটা বড় থ্রেট? করোনার সময়ে যে থ্রেটের মধ্যে দিয়ে এই সেক্টরগুলো আমাদের পেরিয়েছে, এই সেক্টরগুলোর থেকে বড় থ্রেট এটা কিছুতেই নয়। ওকে, আমি আসবো অরবিন্দ বাবু, আপনার কাছে আসবো। আপনি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তুলেছেন। আমরা এই বিষয়তেই আসবো যে 2021-22 যে পরিস্থিতি ছিল গোটা বিশ্ব জুড়ে, তখন ইম্পোর্ট এক্সপোর্টের যে চিত্র ছিল, তার থেকে কি বড় থ্রেট এই 50% শুল্ক কিনা? ওকে, আমি অর্জুন গোপের কাছে যাব। ডক্টর গোপ, এই বিষয়ে আপনার কি মতামত? ছোট্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড শুনলাম, এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি যে কি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকা 50% শুল্ক আরোপ করেছে ভারতবর্ষের উপর, এক্সট্রা এই 25% আরোপ করেছে। এখন যেটা সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়, এবং ভারতবাসী সবকিছুর ঊর্ধ্বে চিন্তা করছে, যে আমাদের রপ্তানি শিল্পে এটার কি ধরনের প্রভাব পড়ছে, এবং কোন কোন সেক্টরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলা হচ্ছে যে ভারতের বস্ত্র শিল্প, সামুদ্রিক মাছ, রত্ন গহনা এবং রসায়ন শিল্প, এগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আপনি কিভাবে দেখছেন এই ক্ষতিটাকে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অরবিন্দজি তুলে দিলেন, সেটা হচ্ছে যে এই যে 2021-22 যে হুমকির মুখে ছিল এই শিল্পটা বা এই শিল্পগুলো বা গোটা অন্যান্য শিল্প, তার থেকে কি বেশি এখন ভয়ানক হয়ে দাঁড়িয়েছে বা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখনের এই শুল্ক বোমা? কি মনে করেন? আমি প্রথমে যেটা বলতে চাই, যে এই যে 50% শুল্ক বৃদ্ধি করেছে এই অগস্ট মাসের 27 তারিখ থেকে, যেটা কার্যকর হয়েছে, সেটা আমাদের ভারতের অভ্যন্তরীণ বিষয় না, বিষয় হচ্ছে আমেরিকার বিষয়। তো আমেরিকার বিষয় হলেও খানিকটা ভারতকে ভাবতে হচ্ছে এই কারণে যে ভারতবর্ষ যে পরিমাণ রপ্তানি সারা পৃথিবীতে করছে, সেই রপ্তানির মোটামুটি 20% আমেরিকাতে হচ্ছে। তো আমেরিকাতে যে পরিমাণ রপ্তানি হচ্ছে, তার উপর এই টোটাল 20% মধ্যে যে প্রভাবটা পড়ছে, সেই প্রভাবটা কিভাবে পড়ছে আমরা যদি ভাবি, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আমেরিকাতে ভারতীয় পণ্য সামগ্রীর মূল্য কিছুটা বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধি পাওয়ার ফলে এরকমটা কিন্তু নয় যে সবটুকু চাহিদাই হ্রাস পেয়ে যাবে।
তার সামান্য কিছুটা চাহিদা অবশ্যই হ্রাস পাবে, এবং সেটা বিভিন্ন জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি রপ্তানির বা আমেরিকাতে যেটা রপ্তানি হচ্ছে তার 8% থেকে 18%, সর্বনিম্ন 8%, সর্বোচ্চ 18%, অর্থাৎ ডলারের হিসাবে যদি ভাবা যায় তাহলে মোটামুটি $60 বিলিয়ন থেকে $15 বিলিয়ন পর্যন্ত রপ্তানি কমে যেতে পারে। এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে ভারতবর্ষের উপর কি প্রভাব পড়বে, সেখানে বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। শুধু রপ্তানি হ্রাস পেলেই যে ভারত ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এরকম নয়। কারণ রপ্তানি হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে আমদানি যদি হ্রাস পেয়ে যায় তাহলে একটা ঘটনা ঘটতে পারে। আবার আমেরিকাতে রপ্তানি হ্রাস পেলেও ভারতবর্ষ যদি অন্য কোন দেশে যদি রপ্তানির সুযোগ পেয়ে যায় সেখানে আরেকটা প্রভাব সৃষ্টি হতে পারে। আবার একই সঙ্গে ভারতের আভ্যন্তরীণ চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটা সমীকরণ হতে পারে। কাজে অনেকটি বিষয় একসঙ্গে আমার চলে এসছে, তো এত সহজভাবে বলা যাবে না যে আমেরিকাতে রপ্তানি হ্রাস পেলে ভারতের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। আর সেই প্রসঙ্গে যদি বলি আমি, সেখানে আমাদের এটা ভাবতে হবে যে ভারতবর্ষ কিন্তু এটাকে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই কিন্তু দ্রুত স্টেপ বা পদক্ষেপ নিয়ে নিয়েছে, যেটা মিশন 40 নামে অবহিত করা হয়েছে, যে নতুন 40টা দেশের সঙ্গে রপ্তানি বাণিজ্য নতুন ভাবে শুরু করার জন্য কৌশল কিন্তু ইতিমধ্যেই হাতে শুরু করে দিয়েছে। না ডক্টর গোপ, আমরা ভারতবর্ষ কি কৌশল নিচ্ছে, ভারতবর্ষ কি অবস্থান নিচ্ছে, আমরা সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে প্রেক্ষাপটটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। আপনি সঙ্গে থাকুন। স্টুডিওতে ডক্টর রায় রয়েছেন, ডক্টর সঞ্জয় রায় রয়েছেন। স্যার, আপনার কি মনে হয় এই যে যেভাবে বলা হচ্ছে যে বিভিন্ন যে রপ্তানি শিল্পগুলো তার উপর একটা বিরাট বড় প্রভাব পড়বে, এখন সেখানে ক্ষুদ্র মাঝারি শিল্পও রয়েছে, আমাদের এমএসএমই গুলো রয়েছে, এখন আমেরিকার বাজারে এর একটা প্রভাব পড়বে, যেটা অবশ্যই ডক্টর গোপ বলছিলেন। আমেরিকাতে যদি আমাদের এইসব জিনিসগুলো আমদানির ক্ষেত্রে 50% শুল্ক বাড়ানো হয় তাহলে আমেরিকাতে আমাদের এই দ্রব্যগুলোর কিছুটা দাম বাড়বে। এছাড়া আর কি ধরনের প্রভাব পড়তে পারে? নমস্কার। তো প্রথমেই তো ব্যাকগ্রাউন্ডটা তো শুনলাম, আমাদের অধ্যাপক অরবিন্দ মাহাতো বললেন এবং গোপ সাহেব বললেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে দীর্ঘকালীন ইম্প্যাক্টটা কিরকম হবে। there are two stages, one is a short term and one is a long term. তো ট্রাম্পের যে বা মার্কিন যুক্তরাষ্ট্র যে এই যে রেসিপ্রোকাল মানে টেরিফ, যেটা পারস্পরিক শুল্ক, যেটা 25% বা বেসলাইন টেরিফ যেটাকে বলে, আর একটা পেনাল্টি যেটা 25% রাশিয়ান অয়েল কেনার জন্য, এই 50% ট্যাক্সের ইম্প্যাক্ট শর্ট টার্ম, বিশেষ করে এটা আপনি যেটা বলছিলেন যে শ্রম নিবিড় শিল্পে তার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, অলরেডি শুরু হয়েছে। কারণ কি বিভিন্ন পত্র পত্রিকার যে রিপোর্ট আমরা দেখছি আর কি, তো সে অনুযায়ী যে সমস্ত শিল্পগুলির কথা উল্লেখ করতেন, দে অল আর সাফারার্স। এবং সেটা আমাদের যে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের যিনি প্রধান ছিলেন, কয়দিন আগে পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেছেন, বাণিজ্য মন্ত্রীর সঙ্গে, তো উনি আশ্বস্ত করেছেন হাউ বেসিক্যালি দ্য লস ক্যান বি রিকুপ। অলরেডি যে বেসিক্যালি, কারণ কি অধিকাংশ অর্ডার বেসিক্যালি বিদেশে যেগুলো ছিল তারা অলরেডি বলেছে বেসিক্যালি টু কিপ হোল্ড, ঠিক আছে, বা ক্যান্সেল করে দিয়েছে, বা অনেকে পাশের দেশগুলোতে বেসিক্যালি শিফট হবে। কারণ কি পাশের দেশগুলো, যে আমাদের পাশে যে বাংলাদেশ আছে, আমরা যদি টেক্সটাইল সেক্টরের কথা বলছিলাম, টেক্সটাইলে বেসিক্যালি আমাদের শুল্কটা দাঁড়াচ্ছে এমনিতে 50% বলছে, কিন্তু আরো কাউন্টার ভেলিং ডিউটি প্লাস আর অনেক ডিউটি মিলিয়ে এটা প্রায় 64%-এর কাছাকাছি পড়ছে। আচ্ছা, তো বেসিক্যালি এখন আশাপাশি আমাদের কাছাকাছি যে সমস্ত দেশগুলো আছে, বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন বা অন্য যে সমস্ত কান্ট্রিগুলো বলুন বা আফ্রিকান কান্ট্রিজ কিছু, ওইদিকে আমাদের যারা শিল্প কারখানা যারা নাকি মালিকরা আছেন, দে আর ট্রাইং টু বেসিক্যালি কিপ এ কন্ট্যাক্ট উইথ দেম। কারণ কি যাতে অর্ডারটা সেদিকে শিফট করিয়ে যাতে কিছুটা লসটা কিন্তু মেকআপ করা যায়। অলরেডি তো বেসিক্যালি স্বল্পকালীন ভারতবর্ষে যত অর্থনীতিবিদ বলুন বা রিজার্ভ ব্যাংকের গভর্নরই বলুন বা যারাই ছিলেন, শর্ট টার্ম ইম্প্যাক্ট ইজ ভিজিবল। শর্ট টার্ম ইম্প্যাক্ট এখন দেখা যাচ্ছে, আপনি যেটা বলছেন এটা শর্ট টার্ম। লং টার্ম যেটা কি হতে পারে, লং টার্মটার জন্য তো সরকার চিন্তা করছে। অর্জুন বাবু বললেন না 40টা কান্ট্রির সঙ্গে দেখা করছে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেমন চিন্তা করছে কি করে বেসিক্যালি সেটা তো কি করবে চিন্তা করছে। লং টার্ম কি হতে পারে, ইম্প্যাক্টটা হতে পারে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো কি আলটিমেটলি বন্ধের মুখে হতে পারে যদি আমরা কোনো একটা অপশন না পাই। বন্ধের মুখে হবে না, কারণ কি এখানে লসটা যেটা আছে, লসটার ক্ষেত্রে যারা বাইরে থেকে যারা আছে, যে সমস্ত বিদেশের যে সমস্ত কোম্পানি, আমেরিকান কোম্পানি, পত্রপত্রিকা যে রিপোর্টে দেখতে পাচ্ছি, দে আর টেলিং টু বেসিক্যালি শেয়ার দ্য লসেস।
আচ্ছা 50% যে ট্যাক্সটা যেটা হচ্ছে, হয়তো ইন্ডিয়া যারা নাকি মানে আমেরিকান যারা আছে, আমেরিকান ব্যবসায়ী যারা কিনবে যে পণ্যটাকে আমি 100 টাকায় বিক্রি করতাম, এখন তার উপর যদি 50% ট্যাক্স লাগে, তারা আমেরিকা থেকে এটার দাম পড়বে 150 টাকা, এফেক্টিভলি এটা 164 টাকাই পড়ছে ধরুন। ওকে, তো তারা বলছে যে ইউ বেসিক্যালি স্ল্যাশ দ্য প্রাইস স্লাইটলি, ইউ স্ল্যাশ প্রাইস স্লাইটলি, দে আর অলসো বেসিক্যালি উইলিং টু টেক বিয়ার এ পোর্শন অফ দ্য লসেস। আচ্ছা, ঠিক আছে, মানে আমেরিকান বিজনেস, আমেরিকান বিজনেস। তো এটা একটা প্রসেস হতে পারে, বা সেকেন্ড হতে পারে যাদের যাদের কাছে শ্রমশিল্পের কাছে যারা নাকি মালিকরা আছে, দে আর অলসো থিঙ্কিং টু বেসিক্যালি শিফট দি বেসিক্যালি। অনেকেরই, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বস্ত্র কারখানা আমাদের আছে, কোম্পানি আমাদের কিন্তু অনেকের আছে, সুতরাং বাংলাদেশে তো এফেক্টিভলি ট্যাক্সটা গিয়ে দাঁড়াবে ধরুন 35%। এই যে শিফট করার ব্যাপারটা স্যার, এটা তো খুব মিনিমাল হবে, কিন্তু এটা সবার দ্বারা তো সম্ভব হবে না। কিন্তু বেসিক্যালি যখন নাকি বস্ত্র শিল্পে যারা নাকি ইন্ডিয়াতে যে বস্ত্র শিল্পে যেটা আছে আমাদের কিন্তু একটা লার্জার পার্ট কিন্তু বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশের প্রোডাকশন হয়, বিকজ কস্ট অফ লেবার সেখানে লো। এখন হয়তো আমরা অনেক শিফট করছি, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটা চুক্তি ছিল। আই এম বেসিক্যালি নট এবল টু রিকালেক্ট দ্যাট কন্ট্রাক্ট। তো ইন্ডাস্ট্রিগুলো এখানে, এখন আমরা কিন্তু এখান থেকে মাল এনে কিন্তু ওইখানে বিদেশে আমরা রপ্তানি করি, সুতরাং হয়তো প্রোডাকশন সেন্টারটা ওইদিকে যেতে পারে। সেকেন্ড যেটা বলছিলেন যে ইম্প্যাক্টটা সেরকম হবে কিনা, ইম্প্যাক্টটা দীর্ঘকালীন হবে না, কারণ কি অলরেডি দেখুন আমেরিকা এতটা বোকা না। আমেরিকা বেসিক্যালি দে হ্যাভ বেসিক্যালি ইউজড দিস এজ এ উইপন, নো ডাউট উইপন করেছে। কারণ আমি পার্সোনালি মনে করি চায়নার থেকেও বড় থ্রেডের থেকেও পার্সোনালি যেটা নাকি ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর থেকে হি ইজ ভেরি মাচ অ্যালার্জিক টু দ্য ব্রিক্স। হি ইজ সিইং দ্য বেসিক্যালি দ্য ব্রিক্স এজ এ থ্রেট টু দ্য ডলার। কারণ কি ব্রিক্সে যারা আছে, ব্রিক্স দে আর টেলিং ফর দ্য ইন্ট্রোডাকশন অফ এ নিউ কারেন্সি। ঠিক আছে, এখন ইন্ডিয়া এতদিন কিন্তু বিকল্প এই কারেন্সির পক্ষে সরাসরি কথা না বললো, ডলারের বিপক্ষে বলেনি। ঠিক আছে, এখন হয়তো মিটিং ইজ গোয়িং অন, এসসিওর মিটিং হচ্ছে। ঠিক আছে, সেটা হলে বোঝা যাবে ওয়েদার বেসিক্যালি ব্রিক্স ইজ গোয়িং টু পুশ, মানে ডলারের বিকল্প কোনো দিচ্ছে কিনা। সুতরাং ডলারের যদি বিকল্প যদি হয়, কারণ কি ব্রিক্স এর আন্ডারে প্রায় 40% ইকোনমিজ আর দেয়ার, কান্ট্রিজ আর দেয়ার, তো 40% শেয়ার যদি চলে যায়, তো ডলারের যে আমেরিকার ডোমিনেন্স হয়, বিকজ আমেরিকার ডোমিনেন্স ইজ অনলি ফর দ্য বিকজ অফ দি সুপ্রিমেসি অফ দেয়ার কারেন্সি ডলার। ঠিক আছে, ডলার যদি এবং যদি তার যদি রিডিউস হয়ে যায়, সেটা একটা কারণ। মানে আপনি বলছেন অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, যেটা থেকে আপনি বলছেন এই শুল্ক আরোপ করা হয়েছে। এবং সে বারবারই বলছে তুমি কিন্তু বারবারই ব্রিক্সকে কিন্তু যখন নাকি এসছে বলছে ইউ স্টপ ফ্রম গোয়িং ইন্ট্রোডাকশন অফ এন অল্টারনেটিভ কারেন্সি। কারণ তো অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে কারণ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমরা আসলে বেসিক্যালি আজ যে ব্যাপারটা আলোচনা করছি, আমরা চাইনা ইজ অলরেডি দেয়ার, ওটা বিষয়টা আমরা আলোচনা করছি না। আজ আমরা আলোচনা করছি যে তার কি প্রভাব পড়বে এই শুল্ক আরোপের ক্ষেত্রে ভারতবর্ষে, যেটা আপনি বলছেন শর্ট টার্ম বা লং টার্ম কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করছি। আর আমরা যে ভারতের জন্য যে আমেরিকায় যে শুল্ক বৃদ্ধি যে ক্ষতি করছে, তা শুধু আর্থিক নয়, যে ভারতীয় পণ্যের ব্র্যান্ড ইমেজে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও কিন্তু অনেকেই বলছেন যে আমেরিকান বাজারে ভারতীয় পণ্যের উপর বাড়তি শুল্কের ফলে বেশ কিছু ভারতীয় পণ্য, মানে আমাদের এই সেক্টরগুলোতে, মানে গয়না, গার্মেন্টস, এইসব সেক্টরগুলোতে অন্যান্য দেশের তুলনায় দাম বেশি বিক্রি হবে, বেশি দামে বিক্রি হবে। তখন আমেরিকার যারা নাগরিক বা আমেরিকার যারা ক্রেতা, তারাও শেষ পর্যন্ত তাদের বাজারে, মানে এগুলো যখন বেশি দামে বিক্রি হবে, এগুলোকে আস্তে আস্তে মানে কম কেনার চেষ্টা করবে। এখন সেখানে বাণিজ্যের এই ক্ষতি ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নও কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে অনেকেই মনে করছেন। অরবিন্দজি, এই যে এই শুল্ক নীতির কারণে ভারতীয় কলকারখানাগুলোর উৎপাদন, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক চুক্তিতে মানে কি ধরনের প্রভাব পড়তে পারে বা এখনো পড়ছে? না, দেখুন, আন্তর্জাতিক চুক্তিতে একটা জিনিস হচ্ছে কি, গোটা ওয়ার্ল্ড মেরুকরণের যে রাজনীতি যেটা আমরা দেখছিলাম, জিওপলিটিক্যাল সিচুয়েশন, সেই মেরুকরণের রাজনীতিতে আমরা এটা থেকে আর বেঁচে থাকা খুব মুশকিল। এই যে নিরপেক্ষ স্ট্যান্ড, সেই নিরপেক্ষ স্ট্যান্ডে বেঁচে থাকাটা সব থেকে বড় মুশকিল হবে আগের ভবিষ্যতে যা সময় যাচ্ছে তাতে। তার কারণ হচ্ছে বিনা একটা অ্যালায়েন্সে ডলারকে মোকাবিলা করা সম্ভব নয়। আর এই অ্যালায়েন্সটা যেমন সঞ্জয় বাবু একটু বলছিলেন, সেটা ব্রিক্স এর মাধ্যমে হোক বা অন্য কোনো অ্যালায়েন্সে, আফ্রিকান কান্ট্রিজ এর মধ্যে অ্যালায়েন্সের মাধ্যমে হোক,
there is a huge opportunity. যেমন আজকের দিনে আমেরিকার ইকোনমিস্টরাই যেটা অ্যানালাইসিস করছে এবং আইএমএফ যে ডেটা দিয়েছে তাতে যদি দেখেন, তো আইএমএফ বলছে মানে ওয়ার্ল্ড ইকোনমিতে জিডিপি, আমেরিকার যে জিডিপি গ্রোথ রেট ছিল সেটা অ্যাবাভ 2.2 সামথিং, বাট 2025-26 এ ইটস অ্যাজাম দ্যাট ইট উইল বি 1.9, and 2006-7 এ ইট উইল বি অ্যাজিউম দ্যাট ইট ইজ 1.2 হয়ে যাবে। তাহলে যে ইকোনমিটা 2.9, 2.2, 2.5 ছিল আজ থেকে 4 বছর 24 এর ডেটা, সেই জিডিপি যদি ডিক্লাইনিং এইভাবে করে, যদি এই যে ট্রাম্পের যে অর্থনীতি, তার একটাই হচ্ছে যখন কোনো বড় চেঞ্জ হয় না, আজকের দিনে তো আর এরকম নয় কি একটা ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে আর ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। সিচুয়েশন কি ইকোনমিক ওয়ার হচ্ছে। এই ইকোনমিক ওয়ারের প্রারম্ভ ডোনাল্ড ট্রাম্প জি ভালোভাবে করে দিয়েছে এবং এই যে চক্র ঘুরবে, এর ফলে একটা অ্যালায়েন্স তো তৈরি হবে আর ডলারের যে একটা কম্পিটিশন সেটাও তৈরি হবে। এবং সেই অ্যাঙ্গেলে আমি যেটা বলতে চাইছিলাম আগের বারই, কি এই যে আঘাতটা আমরা ইমিডিয়েট দেখতে পাচ্ছি, এটা কি করোনার থেকেও বেশি? নো, করোনার থেকে আমরা অনেক কম। সেই সময় আমরা যে আঘাত দেখেছি আমাদের ইন্ডাস্ট্রিগুলোর উপর, তার থেকে এটা মানে নগণ্য মাত্র বলা চলে। এবং সেখান থেকে যখন আমরা উঠে আসতে পেরেছি, তখন এই ইকোনমির যে ধাক্কা, ইন্ডাস্ট্রি বা আমাদের গরিব শ্রেণীর উপরে যে লাইভলিহুডের ধাক্কা, সেটা থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসবো। তবে এটাও ঠিক যে একটা হলেও আমরা অন্তত কিছুটা শক তো অবশ্যই পাচ্ছি, কিন্তু এই শকটা যদি আমরা এখন অ্যাডজাস্ট করে নিই আমেরিকার সাথে, তাহলে নেক্সট ফিউচারে যে আমরা ওয়ার্ল্ডের একটা বিশাল সুপার পাওয়ার বা সুপার ইকোনমি পজিশন পেতে চলেছি, সেটা কিন্তু চিরতরে লুপ্ত হয়ে যাবে। আজকে যদি আমেরিকার এই প্রেসারের কাছে নত স্বীকার করে নেওয়া হয়, তাহলে এই স্কোপটাই শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমরা একটা ছোট ধাক্কা, যেটা আমি বলতে চাইছি করোনার সময়ে বা 2021-22 যে ইকোনমিক রিসেস বলা চলে বা লাইভলিহুডের উপর যে আঘাত, তার থেকে অনেক কম মাত্রায় সেই আঘাত যখন আমরা পেরিয়ে এসেছি, এই আঘাতও পেরিয়ে যাব। এবং যেটা অর্জুন বাবু বলছিলেন কি ইন্ডিয়া যেরকম স্ট্র্যাটেজি তো করছেই, চায়নার সঙ্গে স্ট্র্যাটেজি করছে, জাপানের সঙ্গে স্ট্র্যাটেজি করছে, আফ্রিকান দেশগুলোর সাথে স্ট্র্যাটেজি করছে, রাশিয়ার সাথে স্ট্র্যাটেজি করছে। দিস আর দ্য পকেটস ওয়্যার উই ক্যান শেয়ার আওয়ার ইকোনমিক, যে আমাদের 18% যেটা আমাদের লস যাবে, 18% 2024 এর ডেটা দেখলে ইন্ডিয়ার যে ওয়ার্ল্ডে যে মার্কেট শেয়ার, মানে যেটা প্রোডাক্ট যেটা বাইরে যায়, এক্সপোর্ট হয়, তার মধ্যে 18% আমেরিকার মধ্যে। তো এই 18%টাকে যদি আমরা ঠিকঠাক ভাবে ডাইভার্ট করে দিতে পারি, তো দেয়ার ইজ নো ইস্যু। এখন হচ্ছে এই ডাইভার্সনটাও হতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে কি আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগে ইন্ডিয়ান প্রোডাক্টের যে ভ্যালু ছিল বা যে কোয়ালিটি ছিল, তার থেকে আজকের দিনে কোয়ালিটি অনেক বেড়ে গেছে, কিন্তু সে তুলনায় আমেরিকার মার্কেটে দাম বাড়েনি। দ্যাটস ওয়াই স্টিল দ্য আমেরিকার মার্কেট যে ইন্ডিয়া 18% ক্যাপচার করতে পেরেছে, দ্যাট ইজ অনলি ডিউ টু দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য লো রেট। তো এখনো এই 50% শুল্কের পরেও আমেরিকাতে যেটা রেট দাঁড়াবে, সেটা ওখানকার প্রোডাক্ট কস্টের থেকে, ওখানকার প্রডিউস কস্টের থেকে অনেক কম। Still we will be able to provide the quality in a cheaper rate in the America. তাহলে আমরা কম্পিটিশনে, মানে এই দাম বাড়ার পরও, শুল্ক আরোপ করার পরও কম্পিটিশনে পিছিয়ে পড়বো না, সেখানে আপনি আশাবাদী? ওকে, আমি ডক্টর গোপ এই বিষয়ে কি বলছে আপনি? ডক্টর গোপ, এই যে আমাদের বলা হচ্ছে যে ভারতবর্ষের যে প্রোডাক্টের কোয়ালিটি এবং যে পরিস্থিতি এই মুহূর্তে আমেরিকান মার্কেটে ভারতের যে প্রোডাক্ট, সেখানে যদি শুল্ক আরোপ করা হয়ও এবং তারপরও কিন্তু ভারতের প্রোডাক্টের চাহিদা খুব একটা বেশি কমবে না তুলনায়, এবং দাম সেখানেও কমই থাকবে ভারতের প্রোডাক্টের বা মার্কিন প্রোডাক্টের তুলনায়। পাশাপাশি আরেকটা জিনিস লক্ষণীয় ব্যাপার, যে ফার্মাসিউটিক্যালস ভারত থেকে অনেকটাই আমদানি করে আমেরিকা, ফার্মাসিউটিক্যালসে কিন্তু খুব একটা বেশি দাম বাড়েনি, জিরো। আপনার? হ্যাঁ, একদম সেই বিষয়টাই আমি একেবারেই একমত অরবিন্দ মাহাতো স্যারের সঙ্গে। যেটা হচ্ছে যে আমাদের প্রাইস যে ওয়ার্ড চলছে, যে আমেরিকাতে 50% ইনক্রিজ করার পরও যে আমাদের প্রাইস যেটা হবে সেটাকে কিভাবে নিচে রাখা যায়, কম্পিটিটিভ রাখা যায়, সেই প্রচেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে স্পেশাল ইকোনমিক জোন ইন্ডিয়াতে যেটা রয়েছে, স্পেশাল ইকোনমিক জোনগুলি যেখানে প্রোডাকশন হাব, প্রোডাকশন সেন্টার রয়েছে, সেখানে বিশেষভাবে উৎপাদন খরচ কমাতে কিন্তু
প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং আমরা শুনেছি যে জিএসটি তে একটা বিশাল পরিবর্তন আনা হবে। তার অবজেক্টিভ হচ্ছে যাতে প্রোডাকশন কস্টকে মিনিমাইজ করা যায়। সেই ক্ষেত্রে কারণ যখন কোন প্রোডাক্ট যখন বাইরে যাচ্ছে তখন কিন্তু তারপর আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স লাগু করা হচ্ছে। তো স্বভাবতই আইজিএসটি তে এবং যদি স্পেশাল ইকোনমিক জোন এবং যদি বিশেষ রিলিফ প্যাকেজ যদি ঘোষণা করা হয় এবং যেভাবে চলছে তাতে কিন্তু কম্পিটিটিভ মার্কেটে কিন্তু আমাদের টিকে থাকার কিন্তু একটা প্রচেষ্টা রয়েছে। আরেকটু বিষয় বলছি যে এই যে 18% যে আমাদের দখল রয়েছে সেই সবটুকুই কিন্তু প্রাইস কমলে পড়ে যাবে না। তার আশা করা যাচ্ছে তার একটা অংশ সর্বোচ্চ হতে পারে যে $10 বিলিয়নের মার্কেট আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই $10 বিলিয়ন কিন্তু আমরা অল্টারনেটিভ বিভিন্ন জায়গা থেকে কিন্তু রিকুপ করার একটা প্রচেষ্টা থাকছে। কেন কি আপনি নিজেই বললেন যে সমস্ত প্রোডাক্টের উপরেই 50% লাগু করা হয়নি। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে প্রধানত পোশাক, গয়না, হিরে, সামুদ্রিক মাছ ইত্যাদি বিষয়গুলির উপর 50% বৃদ্ধি করা হয়েছে। কাজে আমাদের সম্ভাবনা রয়েছে সাময়িক সঞ্জয় স্যার যেটা বলছিলেন যে স্বল্প সময়ের জন্য হয়তো আমরা খানিকটা ধাক্কা খাচ্ছি, কিন্তু এটা সামলে ওঠার জন্য যে ক্ষমতা, যে আত্মনির্ভরতার পথে ভারত এগিয়ে চলছে এবং যে সারা পৃথিবীতে যে ভারত যেভাবে তার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে চলছে সেটা কিন্তু আমরা দীর্ঘকালীন সময়ে কিন্তু আজকের যে ধাক্কাটা সেটা কিন্তু আমরা অপরচুনিটি হিসাবে নিতে পারি এবং এই দিশায় কিন্তু দেশ কিন্তু চলার চেষ্টা করছে আমি মনে করছি। একদম আসবো আপনার কাছে আরেকবার। আমরা একটু যদি অন্যভাবে দেখি, অন্য জায়গাটা একটু যদি দেখি এবার, ডক্টর রায়, এই মুহূর্তে যে এই শুল্ক যুদ্ধের পটভূমিতে চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও কৌশলগত ঘনিষ্ঠতা বাড়ানোর যে সুযোগটা, এটা কতটা বাস্তবসম্মত আপনি মনে করছেন? কারণ অনেকেই বলছেন যে এই শুল্ক যুদ্ধ তো সাময়িক, তাহলে চীনের সঙ্গে যে একটা মানে ঘনিষ্ঠতা বাড়ছে ভারতের, তাহলে কি এই শুল্ক যুদ্ধ বন্ধ হয়ে গেলে সেই ঘনিষ্ঠতা কি আবার পুনরায় নিজের জায়গায় চলে আসবে? নমস্কার। আসলে দিস ইজ এ ভেরি ট্রিকি কোশ্চেন, কারণ কি এসসিও সামিট শেষ হওয়ার পরেই সেটা সম্পর্কে প্রেডিকশন করা যাবে। কারণ এখন যেগুলো হচ্ছে এগুলো বেসিক্যালি, কারণ কি আসলে বেসিক্যালি চায়নার সঙ্গে আমাদের যে সম্পর্কটা আছে, হয়তো এটা এখন এটা সার্কামস্টেন্সিয়াল কম্পালশন যে আমরা এখন প্রিয়র কাছে চীনের সঙ্গে, বা চীনি যে শুনতে পাচ্ছি আমাদের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছেন শি জিনপিং, তো বেসিক্যালি ইট ইজ সার্কামস্টেন্সিয়াল কম্পালশন, ঠিক আছে, পরিস্থিতির জন্য এক জায়গায়। কারণ কি সেটা হলো মানে বেসিক্যালি ডলার ইজ আন্ডার ক্রাইসিস, আই ক্যান টেল ইউ দিস থিং, ঠিক আছে, এবং দিস ওয়াজ দ্য মেইন রিজন। আর সেকেন্ড যেটা রাশিয়ান অয়েলের যে ব্যাপারটা আছে এখানে ইজ অলসো ভেরি এভিডেন্ট। কারণ কি 50% ট্যাক্সের মধ্যে 25% ইজ বেসিক্যালি ফর বাইং রাশিয়ান অয়েল, আমাদের পেনাল্টি। একদম। এখন গভর্নমেন্ট দেন কোশ্চেন আরাইজেস হোয়াই দেন গভর্নমেন্ট ইজ বেসিক্যালি স্টিল পারচেজিং রাশিয়ান অয়েল, ঠিক আছে। এখন এই যে স্বল্প সময়ের যে ইম্প্যাক্টটার কথা বললাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেসিক্যালি একটা অ্যাসেসমেন্ট করেছে, যদি আমি যদি রাশিয়ান অয়েল কিনি তাহলে আমার কি অ্যাডভান্টেজ, আর রাশিয়ান অয়েল যদি আমি না কিনি তাহলে আমার কি অ্যাডভান্টেজ, তাহলে আমার কি লস। এখন ইন্ডিয়া যদি রাশিয়ান তেল না কিনে আমেরিকার কথা, তাহলে ইন্ডিয়ার ইকোনমিতে রাশিয়ার যে যদি চুক্তি হয় এবং আমেরিকা যে সমস্ত সেক্টরে ঢুকতে চাচ্ছে, যে সমস্ত কনসেশন চাচ্ছে, তার মূল্য ভারতবর্ষকে প্রায় $18 বিলিয়ন মতো দিতে হবে। আচ্ছা। আর যদি ইন্ডিয়া যদি রাশিয়ান অয়েলটা কিনে, দেন লস ইজ অ্যাবাউট $11 বিলিয়ন। ওকে, ঠিক আছে। সুতরাং মানে এই যে ইকোনমিটা যেটা, দেন এই 25%-এর যে আমার যে ইম্প্যাক্টটা নিয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি $7 বিলিয়ন, $8 বিলিয়ন এক্সট্রা ডলারের একটা ব্যাপার, শর্ট টার্ম ইম্প্যাক্টের ব্যাপারে। তো গভর্নমেন্ট দেখছে যে বেসিক্যালি আমি যদি রাশিয়ান অয়েল কিনি, দেন স্টিল আই এম ইন এ প্রফিটেবল কন্ডিশন, আমার বেসিক্যালি $8 বিলিয়ন উই কুড সেভ। কারণ কি আওয়ার ইকোনমি উইল নট বি এফেক্টেড বাই মোর দেন 8 বিলিয়ন মোর অ্যামাউন্ট, ঠিক আছে। তাই গভর্নমেন্ট হ্যাজ বেসিক্যালি স্টাক টু দিস ডিসিশন। কিন্তু যেটা ফ্যাক্ট, একটা তো টোটাল এটা হলো সামগ্রিক, কিন্তু অন্যদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শ্রমনিবিড় শিল্প যেগুলো আছে, যে সমস্ত শিল্পগুলোর কথা বলছেন, এখানে তো বেসিক্যালি একটা প্রচুর লোকের কর্মসংস্থান চলে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো এখন এটাকে কি করে রিকুপ করবে সেটার একটা বড় ব্যাপার। কারণ কি এখন টোটাল যে ইম্প্যাক্টটা আমরা যদি লক্ষ্য করি, যদি আমেরিকার সঙ্গে আমাদের টোটাল এক্সপোর্ট ইজ অ্যাবাউট $434 বিলিয়ন। ওকে, আপনি বলছেন যে টোটাল ইম্প্যাক্টটাতে ভারত মানে রাশিয়ান অয়েল কেনার ক্ষেত্রে এবং আমেরিকার এই 25% এক্সট্রা যে শুল্ক আরোপ করলো,
তাতে দুটোকে যদি আমি মিলিয়ে দেখি, মানে আমার প্লাস মাইনাস আমি করি, তাহলে আমি লাভে আছি, আমি মানে ভারতবর্ষ লাভে আছে। আমার যে সোসাইটাল সামগ্রিক যেটা আমার যে কর্মসংস্থান হারাচ্ছে বা আমার এই যে প্রভাবটা পড়ছে, মানে রপ্তানি শিল্পে যে প্রভাবটা পড়ছে, এইগুলোকে আমি কিভাবে ট্যাকেল করব? ঠিক আছে, দিস ইজ দ্য কোশ্চেন। সেকেন্ড হলো টোটাল ইকোনমিতে ইম্প্যাক্টটা, যেটা জিডিপির যেটা ইম্প্যাক্ট যেটা দেখা যাচ্ছে, ইট উইল বি অ্যাবাউট, বলছে যে প্রায় 1%। আমাদের প্রজেকশন ছিল 6.5%, নাও আওয়ার বেসিক্যালি জিডিপি ইজ প্রজেক্টেড টু রিমেইনস টু বি এট 6%, অ্যারাউন্ড 6%। তো আমেরিকাতে যদি আমার যদি পণ্য রপ্তানিটা যদি না হয়, তাহলে আমাকে মোটামুটি ধরে নিন প্রায় 1%-এর মতো জিডিপি আমার হ্রাস হতে পারে, 0.5 to 1%-এর মতো হ্রাস হতে পারে। কিন্তু দ্যাট গভর্নমেন্ট উইল টেক, যেটা বলছে যে গভর্নমেন্ট উইল বেসিক্যালি এক্সপ্লোর দি আদার রেভিনিউজ। কারণ আমাদের তো 20% যেটা আমার টোটাল যে পণ্য যাচ্ছে, তার মধ্যে সব পণ্যই কিন্তু যাচ্ছে না। যেমন ফার্মাসিউটিক্যালস এর মধ্যে 0% ট্যাক্স, ঠিক আছে, প্লাস আরো অনেকগুলো সেক্টর আছে যেগুলোতে আমরা কিন্তু আমাদের কিন্তু এফেক্টেড হচ্ছে না। গুটি কয়েক অল্প কয়েকটা, ঠিক আলটিমেটলি বলা হচ্ছে যে 50% এক্সপোর্ট উড বি এফেক্টেড আর 50% will not remain affected. ঠিক আছে, তো আলটিমেটলি যেটা হলো the government is basically, এই জন্য দেখবেন যে গভর্নমেন্টের যে বেসিক্যালি ইজ গিভিং দি, সরকার যে বক্তব্যটা রাখছে এটা কিন্তু হারিডলি রাখছে না, এবং গভর্নমেন্ট কিন্তু ইজ নট বেসিক্যালি ফ্রাইটেন্ড। ওকে, আমরা সেই রকম একটা উদ্বেগের জায়গায় এই মুহূর্তে নেই। আপনি যেটা বলছেন, আমি অরবিন্দের কাছে আসবো। অরবিন্দজি, আপনার এই বিষয়ে কি মতামত? যেটা বলছিলেন ডক্টর রায়, যে সামগ্রিকভাবে আমরা এই যে রাশিয়া থেকে তেল কেনার জন্য যেটা যে উপহার আমেরিকা দিল, 25% বন্ধু হিসেবে 25% এক্সট্রা ট্যারিফ লাগালো, এখন তার জন্য বলছেন, যেটা ডক্টর রায় বলছেন, যে তার জন্য ভারতের সামগ্রিকভাবে আলটিমেট লস নেই, কিন্তু লসটা এই জায়গাটাতেই ভারতের এই মুহূর্তে চিন্তার বিষয়, যে রপ্তানি শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের সেসব যদি ঝাপ যদি বন্ধ হয় বা সেসব ইন্ডাস্ট্রিগুলো যদি বন্ধ হয়, তাহলে কিছু মানুষ কর্মসংস্থান হয়ে মানে পড়বে, কর্মসংস্থান হারাবে তারা। কি মনে করেন এই জায়গাটাতে? সঞ্জয় বাবু যেটা বলেছেন একদম পারফেক্ট বলেছেন, কিন্তু আমি একটু তার থেকে আর একটা স্টেপ এগিয়ে দেখি। কেননা এটা সাময়িক শুধু ক্যালকুলেশনের বেসিসে হতে পারে না, এটা লং টার্মে ভারতবর্ষের ইকোনমিকে কিভাবে স্ট্রং করা যেতে পারে আজকের ওয়ার্ল্ড ইকোনমির কন্ডিশনে, সেটা দেখা যেতে পারে। এখন আমেরিকার সঙ্গে যদি এই অ্যাডজাস্টমেন্টে চলে যায়, তাহলে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে ওঠার যে সম্ভাবনা, সেটা কোনোদিনই পেরে উঠবো না। আমাদের যে এই অ্যালায়েন্স, এই যে সুযোগ তৈরি করে দিয়েছে, যেমন একটু আগে আমি বললাম জিডিপির যে আইএমএফ এর ক্যালকুলেশন, যেখানে আমেরিকার জিডিপি কমছে, এবং উল্টো দিকে যেখানে যদি সেকেন্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টারের যদি আমরা দেখি ডেটা, তাহলে আমরা পাচ্ছি ইটস মোর দ্যান 7.1 7.2 জিডিপি গ্রোথ রেট। তো আমেরিকার এত বড় ইম্পোজিশনের পরেও যদি ইন্ডিয়ার শেয়ার বাজার অ্যান্ড ইকোনমিতে কোনো এফেক্ট পড়ছে না লার্জার, যে এফেক্টটা পড়ছে সাময়িক লাইভলিহুডের উপর, সেটা আমরা দ্রুত, আমার মনে হয় উইদিন 6 মান্থ টু 1 ইয়ারের মধ্যে কভার করে নিতে পারবো। তাহলে উই শুড টেক দ্যাট রিস্ক। আমাদের কাছে যে ছোট একটা রিস্ক রয়েছে লাইভলিহুড কমার্স, সেই রিস্কটা যদি না নিই, তাহলে ফিউচারে আমরা কখনোই বিশাল অর্থনীতিশীল হতে পারবো না। আমাদের চিরদিনই আমেরিকার তাবেদার হয়ে, তাদের ডলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে একটা ইকোনমিক দেশ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরা কি চাইছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু হোয়াট ইজ আওয়ার গোল। এবং সেই গোলটা অ্যাচিভ করার জন্য যে রাস্তা, সেটা আমেরিকা আরো প্রশস্ত করে দিচ্ছে। এই যে সাময়িকভাবে যে চায়নার সাপোর্ট, সাময়িকভাবে যে অন্য কান্ট্রিগুলো এগিয়ে আসছে, দ্যাট ইজ আমাদের রাস্তাটাকে বলা যেতে পারে কি আরো প্রশস্ত করে দিচ্ছে। এবং আমরা যে ইকোনমির যে থার্ড পজিশন, যেমন জাপানে গিয়ে এটা ক্লিয়ার হয়েছে কি আমরা থার্ড পজিশন পেতে চলেছি তৃতীয় বিশ্বের বৃহত্তর ইকোনমিক কন্ডিশন খুব দ্রুত। তাহলে এই যে দ্রুত প্রসেসটাকে আরো দ্রুত করে দেওয়ার কাজটা আমেরিকার এই অর্থনীতি করছে, যার ফলে গোটা বিশ্বের প্রতিটা দেশ আজকে এই আমেরিকার অর্থনীতির কিন্তু বিরোধিতা করছে। এবং সেই বিরোধিতা করার ফলে যদি কোনোভাবে অ্যালায়েন্স হতে পারে, ব্রিক্স এর মাধ্যমে হোক, আফ্রিকান কান্ট্রিজ এর মাধ্যমে কোনোভাবে, তাহলে কিন্তু আমরা মোক্ষম জবাব দিতে পারবো এবং ভারতবর্ষ এখান থেকে দাঁড়িয়ে উঠতে পারবে, এটা আমার মনে হয়। ওকে, আর চীনের সঙ্গে এই যে ঘনিষ্ঠতাটা বা এই যে কৌশলগত ঘনিষ্ঠতা যেটাকে বলা হচ্ছে, আর সেটাকে আপনি কতটা বাস্তবসম্মত ভাবে দেখছেন? মানে ভারত কি চীনের বাজারে প্রবেশ করে, মানে চীনের সঙ্গে এই ঘনিষ্ঠতাটা সাময়িক ঘনিষ্ঠতাই হবে, এটা কখনোই আমাদের লং টাইম হবে না। কেননা এতগুলো বর্ডার ইস্যুস আর অ্যালাইন্ড উইথ দ্যাট। যেখানে এতগুলো বর্ডার ইস্যুস অ্যালাইন্ড থাকে, তখন আমরা সমস্ত ভুলে গিয়ে, আমরা বর্ডার ইস্যু ভুলে গিয়ে আমরা ইকোনমিক অ্যালায়েন্সের জন্য মেনে নেব আমেরিকাকে জবাব দিতে গিয়ে, এটা হতে পারে না। কিন্তু
at the time being this can be a part of strategy কি যে বর্ডার গুলোতে আমাদের ডিসপিউট রয়েছে সেখানেই আমরা দাঁড়িয়ে রাখলাম, দুদিক থেকেই একটা অ্যালায়েন্সের চেষ্টা হচ্ছে। কেননা ইন্ডিয়া আর চীন, ভারতবর্ষ আর চীন দুটো দেশই যেটা রিয়েলাইজ করতে পারছে সেটা হচ্ছে ইকোনমিটাই আজকের দিনের সব থেকে বড় কথা। যে দেশের যত বড় ইকোনমি হবে সে দেশ তত বড় সুপার পাওয়ার হবে। তো আজকের দিনে যদি আমরা ছোটখাটো বিষয়ে ফেসে থাকার থেকে আমাদের একটু ব্রডার পার্সপেক্টিভ নেওয়া উচিত। কিন্তু যেহেতু আমরা দেখেছি 622 এর ঘটনা বা তারপরেও চায়নার সাথে যখনই সম্পর্ক ভালো হওয়ার পরে তারা বর্ডার ইস্যুগুলোকে যেভাবে খুঁচিয়ে তোলে, সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি কি চীনের সঙ্গে এই অ্যালায়েন্সটা আমাদের পার্মানেন্ট যে হয়ে যাবে। আমরা যে 5000 বা 7000 বছরের যে ঐতিহ্যময় রিলেশনশিপ মেনটেন করে রাখছি, একটা সভ্যতা বলা চলে, সেই সভ্যতা যে আবার ঘুরে চলে আসবে, আমরা অ্যালায়েন্স হয়ে যাব, সেটা পসিবল। আজকের পরিপ্রেক্ষিতে another 20-30 ইয়ার সেটা পসিবল। ওকে ওকে, ডক্টর গোপ আসবো আপনার কাছে আবার। ডক্টর গোপ, আপনার কি মনে হয় এই বিষয়ে চীনের সঙ্গে এই যে ঘনিষ্ঠতা বাড়ালে ভারতের জিওপলিটিক্যাল অবস্থান কতটা শক্তিশালী হতে পারে বলে মনে করেন? আর এই যে ঘনিষ্ঠতাটা আপনার কি মনে হয় এটা কি সাময়িক? আমি যেটা বলছি, অরবিন্দ স্যার যেটা বলছেন সেটাই আমি একটু অন্যভাবে ভাবছি যে ঘনিষ্ঠতা বিষয়টা আপনি কোন দিক থেকে বলছেন আমি হয়তো বোধগম্য হচ্ছে না। আমি বলতে চাই যে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সঙ্গে কি অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ হয়ে গেছে? নিশ্চয়ই না, আমদানি রপ্তানি কিন্তু চলছে। বাংলাদেশের সঙ্গে কি আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে? নিশ্চয়ই না। চীনের সঙ্গে কি কোভিড এর পর থেকে আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল? নিশ্চয়ই না। পার্সেন্টেজ কমছে বাড়ছে, সেটা অর্থনৈতিক ট্রানজাকশন, বাণিজ্যিক সম্পর্ক সেটা থাকবে। যুদ্ধ একদিকে, সম্পর্ক একদিকে, কিন্তু অর্থনৈতিক বিষয়টা সম্পূর্ণ আলাদাভাবে চলবে। সেটা দুই দেশের যখন স্বার্থ হচ্ছে যে অর্থনৈতিক ট্রানজাকশন প্রয়োজন, চীনের দিক থেকেও প্রয়োজন, ভারতবর্ষের দিক থেকে প্রয়োজন। না ভারত এখানে ডক্টর গোপ, তাহলে প্রশ্ন, ভারত কি চীনের বাজারে প্রবেশ করে বিকল্প রপ্তানি গন্তব্য খুঁজে পাচ্ছে? না, এই যাত্রায় এই সময়ে যদি চীনা বাজারে যদি আমাদের প্রোডাক্টের যদি কোন রকম ডিমান্ড থেকে থাকে, আমরা যদি ওই অপরচুনিটি এক্সপ্লোর করতে পারি এবং চীন থেকে যদি আমাদের দেশে এসেই থাকে, আমি যেটা বলছিলাম যে চীনের সঙ্গে ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ট্রানজাকশন কিন্তু পুরোপুরি জিরো অবস্থায় নেই যে কালকেই আমাদের দেশ থেকে শুরু হবে। আমরা কিন্তু এই পজিশনে নেই, ট্রানজাকশন কিন্তু আছে, হয়তো পার্সেন্টেজের পরিমাণটা খুব কম আছে। এখন নতুন করে যদি কিছু ইন্টারন্যাশনাল ট্রানজাকশন যদি শুরু হয়, তাতে আপত্তি থাকবে কোথায়? কারণ আমরা তো আইডেন্টিফাই করেছি যে বিভিন্ন দেশে আমাদের কোথায় কোথায় দ্রব্যের চাহিদা রয়েছে, গুণগত দিক থেকে আমরা আগের জায়গায় নেই, আমরা অনেক উপরে উঠে গেছি। আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং প্রাইসের দিক থেকে কস্ট ইফেক্টিভ হওয়ার ফলে সারা পৃথিবীতে আমাদের দেশের পণ্যের চাহিদা ক্রমশ বেড়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে চীন কেন, ভারতবর্ষ যে কোনো দেশের সঙ্গে এই ধরনের বাণিজ্যের সঙ্গে সম্পর্ক হতে পারে। অবশ্যই এটা জিওপলিটিক্যাল ইস্যু, সেটা আমি বললেই হচ্ছে না, সেটা কেন্দ্রীয় সরকার তার স্বার্থ দেখবেন। দেশের রাষ্ট্র হচ্ছে সর্বোপরি, রাষ্ট্র হচ্ছে সবার আগে। আর এই কারণেই সম্ভবত ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ না করে একদম মুখের উপর ছুড়ে দিয়ে সেই সম্পর্ককে নষ্ট করে আমরা হয়তো অন্য বাজার খুঁজতে পেরেছি। বিকজ আমাদের প্রাধান্যই হচ্ছে যে রাষ্ট্র আগে, রাষ্ট্রের স্বার্থে আমেরিকার সঙ্গে যদি বাণিজ্য হয়েছিল আগে, এখন রাষ্ট্রের হিতে যদি না হয় তাহলে সেই বাণিজ্য বন্ধ করাটাই শ্রেয় বলে মনে করেছেন এবং সেটা অত্যন্ত সময়োপযোগী ছিল বলে আমি মনে করি। ওকে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। খুব ভালো আলোচনা করলেন আপনারা। তবে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আপনারা অর্থনৈতিক দিক থেকে কিভাবে দেখছেন যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে ভারতের এই মুহূর্তে কি অবস্থান নেওয়া উচিত, এবং বিশেষ করে রপ্তানি বাজারে যাদের ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য কি ধরনের বৈচিত্র্য আনার চেষ্টা করতে পারে ভারত সরকার? আর বিশেষ করে ভারত সরকার কি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নীতিকে কোনো পরিবর্তন করতে পারে কিনা এই মুহূর্তে, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? তিনজনের কাছে একই প্রশ্ন রাখলাম। প্রথমে ডক্টর রায়, আপনার কি মনে হয়? নমস্কার। আসলে তো ফ্রি ট্রেড নিয়ে তো দেখুন, ভারতবর্ষ তো বেসিক্যালি ইজ ভেরি ওপেন। ইউরোপিয়ান কান্ট্রিজগুলির সঙ্গেও বেসিক্যালি চুক্তি আমাদের চলছে, এবং আমেরিকার সঙ্গে আমাদের কিন্তু এগ্রিমেন্ট কিন্তু বন্ধ নেই, মানে আলোচনা কিন্তু বন্ধ নেই। যে কোনো সময় আপনি শুনতে পাবেন হয়তো যে বেসিক্যালি আবার বাণিজ্য চুক্তি সাইন্ড হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং আর সেকেন্ড যে কথাটা আমি মানে চায়নার সম্পর্কে একটা কথা বলছি, সেটা হলো কি, আমাদের যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা দেখেন তাহলে লক্ষ্য করে দেখবেন উই আর বেসিক্যালি ইম্পোর্টিং মোর ফ্রম দ্য চায়না। কারণ আমাদের শিল্পের যে কাঁচামাল দরকার তার বেশিরভাগটাই আমরা থেকে আনি, ঠিক আছে।
জানি কয় চায়না থেকে আনে। তো চায়না হ্যাজ ডিসঅ্যাডভান্টেজ, কারণ বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং জায়ান্ট দেয়। তো এখন মূলত ইন্ডিয়া বেসিক্যালি এই জন্য ইন্ডিয়া যায়নি চায়নার কাছে। ইন্ডিয়া চায়নার কাছে মূলত গিয়েছে এই যে বেসিক্যালি যে গভর্নমেন্টের একটাই যেটা মেইন টার্ম আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো বেসিক্যালি আমেরিকাকে যদি দুর্বল করতে হয় তাহলে আমেরিকার কারেন্সি ইজ টু বি উইকেন্ড, এবং তার জন্য ইন্ডিয়া কিন্তু চায়নার সঙ্গে কোঅপারেশন চেয়েছে। আবার গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু আগে যে স্ট্যান্ড ছিল সেটা কিন্তু রাশিয়ান আমেরিকা চীনের কারেন্সিকে প্রমোটের এগেনস্টে কিন্তু ইন্ডিয়া ছিল। সুতরাং আনটিল এন্ড আনলেস দ্যাট ইস্যু ইজ রিজলভড, দ্যাট ইজ দ্য ভাইটাল। কারণ কি আপনি যদি এখন ডলার সুপ্রিমেসির জায়গায় আপনি কি চাইনিজ কারেন্সি সুপ্রিমেসি চাবে কিনা ইন্ডিয়া, দ্যাট ইজ এ ভাইটাল ডিসিশন। ঠিক আছে, সুতরাং মানে আমেরিকা ইন্ডিয়ার পক্ষে চাইনার মার্কেট দখল করাটা ইজ উইড বি স্লাইটলি ভেরি ডিফিকাল্ট, আদার দেন বারিং এ ফিউ আমাদের যে জুয়েলারি প্রোডাক্ট কতগুলো আছে এগুলো বাদ দিলে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমাদের পক্ষে কিন্তু বেসিক্যালি চাইনার মার্কেট দখল করা আমাদের পক্ষে একটু কঠিন বলে আমি মনে করি। India basically go for the European countries and for the basically African countries, etc. আর আলটিমেটলি ইন দ্য মেইনটার্ম যেহেতু সরকার রাশিয়ান তেলে পেনাল্টির এগেইনস্টে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছে, গভর্নমেন্ট ইজ প্রিপেয়ার্ড, এবং হিসাব যেগুলো আছে যেগুলো দেখা যাচ্ছে ঠিক আছে। আর সেকেন্ডলি হলো যে ইন্ডিয়া বেসিক্যালি যে অয়েল সেক্টরে যে লাভটা পাচ্ছে, this can be utilized for the basically for the exporter যারা নাকি আলটিমেটলি কয়েকটা সেক্টরে যারা সাফার করছে, গভর্নমেন্ট ক্যান ইউটিলাইজ দিস প্ল্যাটফর্ম। ওকে, আমি অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, খুব ছোট্ট করে অরবিন্দ জি আপনার কি মতামত এই বিষয়ে, মানে রপ্তানি খাতে? হ্যাঁ বলুন। আমার মতে এই সময় চায়নার সঙ্গে এই ট্রেডটাকে মোর কসাসলি ডিল করার প্রয়োজন রয়েছে, কেননা অ্যাবসলুটলি আমাদের গ্রোথ রেট চায়নার সঙ্গে যে এক্সপোর্ট সেটা কোয়ান্টিটি বাড়ছে এবং ইটস অ্যারাউন্ড 20% অ্যাজাম্পশন ইন 2025-26। মানে আমেরিকাতে যেটা 18% ছিল সেটা 20% কাছাকাছি আমরা চায়নাকে এক্সপোর্ট করব। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়, দ্য ট্রেড ডেফিসিট। চায়না যে পরিমাণে আমাদের দেশে ইম্পোর্ট হচ্ছে চায়না থেকে সেটা হিউজ, সেটা প্রায় $40 মিলিয়ন এক্সাম্পশন, আর আমরা করতে পারছি এক্সপোর্ট অনলি $5.5 মিলিয়ন। সো ইটস 8 টাইম হাই, অলমোস্ট 8 টাইম হাই। সো দ্য ট্রেড ডেফিসিটটা কমানো না গেলে কোনোদিনই আমরা ব্যালেন্স ইকোনমিতে ঠিক মতো পৌঁছাতে পারবো না। আমেরিকার সঙ্গে যে আমাদের বেনিফিট ছিল কি আমাদের ট্রেড আমরা হায়ার অ্যাঙ্গেলে ছিলাম, আমরা ডেফিসিটে ছিলাম না। আমেরিকা ওয়াজ ইন ডেফিসিট, 50% ডেফিসিটে ছিল, কিন্তু চায়নার সঙ্গে আমরা প্রায় প্রচুর পরিমাণে অ্যারাউন্ড 30-40% মেবি ইটস ইন ডেফিসিট পজিশনে রয়েছি, এবং দ্যাটস দ্য হিউজ লস। সেই জায়গাটা আমরা এই যে ট্রেড ডিল নতুন ভাবে করছি, এই ট্রেড ডিলের সময় আমাদের এটাই কনসার্ন রাখা উচিত কি উই শুড নট বি ইন এ কন্ডিশন অফ ট্রেড ডেফিসিট। ইট হ্যাজ টু বি এ ব্যালেন্সড ট্রেড বিটুইন ইন্ডিয়া এন্ড চায়না। যদি এই কন্ডিশনে পৌঁছাতে পারি, অলওয়েজ ইটস এ বেনিফিশিয়াল। ওকে, এখন চায়নার সঙ্গে সেটা সম্ভব কিনা বা অদূর ভবিষ্যতে সম্ভব কিনা সেটা সময় বলবে। ওকে, ডক্টর গোপ আপনার কি মনে হয় এই বিষয়ে? যেটা বলতে চাচ্ছি আপনার প্রশ্ন উত্তরে বলবো যে ভারতবর্ষ এখন চাপ সামলে ভারসাম্য বজায় রেখে চলবে, সেই স্ট্র্যাটেজিতে হারছে বোধ হয়। কূটনৈতিক এবং কৌশলগত পদক্ষেপ অবশ্যই নেবে, যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে আমেরিকার উপর চাপ সৃষ্টি করা, যেহেতু অসম্ভব পরিমাণে একটা ট্যাক্স বৃদ্ধির একটা ব্যাপার রয়েছে। তাছাড়া ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে সেগুলি কিছু স্থগিত রাখার একটা পরিকল্পনা নিচ্ছে। মানে কোনো না কোনো ভাবে কূটনৈতিক এবং কৌশলগত পদক্ষেপ নিচ্ছে যাতে করে চাপটা সহ্য করে ভারসাম্য বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র কোন প্রতিশোধমূলক ব্যবস্থায় না গিয়ে স্বাধীনভাবে নীতি তৈরি করছে যাতে করে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে নিজেকে শ্রেষ্ঠত্বর জায়গায় নিয়ে যেতে পারে। সেই জায়গাটাই এখন আমাদের দেখার, এবং আমরা সেই অপেক্ষায় থাকবো ভারতবর্ষ যাতে স্বাধীনভাবে একটা নীতি অবলম্বন করে যাতে বিশ্বগুরু হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে যায়, এই চ্যালেঞ্জকে ফেস করে যাতে অপরচুনিটিতে কনভার্ট করতে পারে, সেই আশায় আমি থাকবো। ওকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌব আপনাকে সঙ্গে থাকার জন্য, আলোকপাত করলেন আপনার খুব সুন্দর। অরবিন্দ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ডক্টর রায় স্যার আপনাকেও ধন্যবাদ অসংখ্য। দর্শক বন্ধুরা, শুল্ক আরোপের এই সংকটময় সময়ে নৈতিক দুর্বলতা নয়, প্রয়োজন নীতিগত দৃঢ়তা ও আত্মবিশ্বাস।
যুক্তরাষ্ট্র ভারতের 140 কোটি মানুষের আত্মসম্মানে আঘাত হানার চেষ্টা করেছে। এর জবাব ভারত নিশ্চয়ই যথাসময়ে যথোপযুক্ত ভাষায় দেবে, কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে মিত্রের মুখোশে লুকিয়ে থাকা শত্রু সবসময় বিপজ্জনক। তবে এখন সময় এসেছে আন্তর্জাতিক পরিসরে একটি স্পষ্ট বার্তা দেওয়ার যে ভারত কোনো অনুগত রাষ্ট্র নয়। ভারত একটি আত্মনির্ভর সার্বভৌম শক্তি যা তার মর্যাদার প্রশ্নে কখনো আপোস করে না। তাই ট্রাম্পের এই শুল্ক কতদিন থাকে তার সময় বলবে। আমরা চোখ রাখছি সেদিকে, আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।